এই যে এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেল থেকে আমি মেহের বলছি। নিত্য নতুন গল্প পেতে এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আর হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আলগোছে মৃদু হেসে উঠল দর্পণ। ঘন্টা দুয়েক আগে মেয়েটির হুমকি ধমকি স্মৃতিচারণ করে সেটাই তাদের শেষ সাক্ষাৎ ছিল। ওই ঘটনার পর মেয়েটির সাথে আর কথা হয়নি। মেয়েটিকে খুব ভয় পেয়ে গিয়েছে। এখন কি অবস্থায় রয়েছে এমন হাজারো প্রশ্ন মনে উকিঝুঁকি মারছে। কানে অনবরত টাইপিংয়ের শব্দে খানিক বিরক্ত হয়ে উঠল দর্পণ। পকেট থেকে ইয়ারফোন বের করে কানে দিল। সাঙ্গু নদীর তীরে হওয়া হামলার ব্যাপারে সে আগে থেকেই জানত, বিধায় দুর্বৃত্তদের নিজের আয়ত্তে আনতে বেগ পেতে হয়নি। সামরিক বাহিনীর সদস্যরা নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে দুজন আহত হয়। তারা হাসপাতালে রয়েছে আর জনসাধারণেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আশফাকের আগমন দর্পণের জন্য ঝামেলা সৃষ্টি করেছে। তার এই লোকটিকে জীবিত উদ্ধার করা প্রয়োজন ছিল, কেননা সে নিশ্চিত ওই লোকটি ট্রাই-7-এর সাথে অতপ্রতভাবে জড়িত। কেসের গতিবিধি নতুন এক দিশা খুঁজে পেত। আর তাছাড়া ও এই খুনের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। তার থেকেও বড় কথা, আগন্তুক লোকটি যদি এই কেসের গুরুত্বপূর্ণ কেউ হয়েই থাকে, তবে সিয়াসা বিপদে রয়েছে, সঙ্গে তার পরিবারও। কপালে হাত ঘষতে ঘষতে সে সরু দৃষ্টিতে সামনে টাইপিংরত তিনজন যুবকের দিকে নিবদ্ধ করল। সে বর্তমানে ক্যান্টনমেন্ট থেকে কিছুটা দূরে চারতলা শেওলার আস্তরণ পড়া পুরনো একটি বিল্ডিংয়ের দোতলার একটি ব্যাচেলর ফ্ল্যাটে রয়েছে সে। এখানে বুয়েটে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া তিনজন যুবক আছে, যাদের নাম তালহা, মঈন, রিদওয়ান। সবসময় নয়, প্রায়শই এখানে থাকা হয়। এমনি সময় ঢাকাতে থাকে, যখনই জরুরি তলব পায় তখনই এখানে আসে। এই ফ্ল্যাটটা পেতেও কম কাঠখড় পোড়াতে হয়নি তাদের। কোন বাড়িওয়ালা ব্যাচেলরদের বাসা ভাড়া দেবে না, কেননা তারা সকলে সচেতন বাবা, তাদের সকলের কন্যা সন্তান রয়েছে। এই বাড়িওয়ালারও রয়েছে 4 কন্যা সন্তান। কিন্তু বাড়িওয়ালা পুরনো চিন্তা ভাবনার লোক, তাই তার কাছে টাকা ম্যাটার করে, ব্যাচেলর না বিবাহিত সেটা ম্যাটার করে না। যার ফলস্বরূপ বাড়িওয়ালার সোজা সেজ মেয়ে তিনজনের মাঝে বসা ফর্সা গরনের দুরন্ত মেধার অধিকারী তালহার গার্লফ্রেন্ড, মেজ মেয়ে মঈনের গার্লফ্রেন্ড। কয়েকদিন যাবৎ বাড়িওয়ালার ছোট মেয়ের সাথে রিদওয়ানের বেশ ভাব নজরে আসছে। আজ রাতেই তারা ঢাকা থেকে বান্দরবনে এসেছে দর্পণের জরুরি তলবে। দর্পণ ঢাকায় কর্মরত অবস্থায় এই তিনজনের সাথে পরিচয় হয় সেমিস্টার ফি পরিশোধ করার লাস্ট ডে। সেমিস্টার ফি পরিশোধ করতে না পারায় ভবঘুরে হয়ে টঙের দোকানে এসে বসেছিল। চোখে মুখে হতাশা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিল কিভাবে শোধ করবে সেমিস্টার ফি। তখন ওই এলাকাটিতে অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর লোকেরা তদারকি করছিল। তখনই প্রযুক্তিগত এক সমস্যা সৃষ্টি হয় দর্পণের নেটওয়ার্ক সিস্টেমে, যা ওই তিনজন খুব ইজিলি সলভ করে দেয় দর্পণকে। পরবর্তীতে তাদের আর কোনোদিনও সেমিস্টার ফি এর টেনশনে ভবঘুরে হয়ে ঘুরতে হয়নি। সেই থেকে তারা সামরিক বাহিনীর হয়ে কাজ করে। তাদের একটা প্রফেশন নাম রয়েছে হোয়াইট হ্যাট হ্যাকার্স। প্রায় 1 ঘন্টা বাদ তালহা একটা প্রিন্টেড কাগজ দর্পণের দিকে এগিয়ে দিল। 2টো নাম্বারের মালিক একজনই দাদা। রেজিস্ট্রেশন করা নাম হচ্ছে সাইফ চৌধুরী, ফাউন্ডার অব আশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আর এই সিমটা রেজিস্ট্রেশন করা হয় আপনাকে SMS পাঠানোর ঠিক 1 ঘন্টা আগে। এরপরে আর কখনো নাম্বারটি ব্যবহার করা হয়নি। আরেকবার ব্যবহার করা হয় আজ ভোর 4:49-এ। আপনার ফোনে আজকে মেসেজটি এসেছে ঠিক 4:49-এ। আশা করি আপনার কাজ হয়েছে। দর্পণের ওষ্ঠপটে শ্লেষাত্মক হাসির দেখা মিলল। সে মাথা নেড়ে তালহাকে সায় জানায়। তার প্রথমেই সন্দেহ হয়েছে এটা সাইফ চৌধুরীই হবে। তার ক্ষমতাকে টালতে পারবে এই ক্ষমতা বর্তমান সেনাপ্রধান ছাড়া আর কারো নেই। বর্তমান সেনাপ্রধান তাকে বাধা প্রদান করবে না। বাকি রইল আশফাক আহমেদ, যার মুখ নিঃসৃত একটা কমান্ড এখনও সকল সেনা কর্মকর্তা মানতে বাধ্য। এতটা পাকাপোক্ত অবস্থান তার বাংলাদেশ সামরিক বাহিনীতে। সে কাগজটি নথিপত্রের মধ্যে রেখে তালহা আর মঈনের উদ্দেশ্যে বলল, তোমাদের দুজনের কম্পিউটারের বেহাল অবস্থা, এটা বদলাচ্ছে না কেন? এটা লাকি চান্স দাদা, এখনো ভালো সার্ভিস দেয়, কাজ করে শান্তি পাই।
তবুও রাষ্ট্রীয় কাজে যুক্ত হলে তোমায় সব কিছু নিট অ্যান্ড ক্লিন, যান্ত্রিক, ত্রুটিহীন রাখতে হবে। নতুন ভার্সন নিয়ে যাও, দুজনে কাল সকালে আমি পেমেন্ট করে দেব। আপনার থেকে পারিশ্রমিক নেব, এটা ভাবলেন কি করে? তালহা কপট রাগ দেখিয়ে বলল, যখন থেকে সক্ষম হয়েছে তখন থেকে তারা দর্পণের থেকে পারিশ্রমিক নিতে চায় না, কিন্তু দর্পণ যেন সকলের কথায় ঊর্ধ্বে। দর্পণের ভাবভঙ্গি গম্ভীর হয়, গমগমের স্বরে বলল, নিজের ট্যালেন্ট, ব্রেনকে সম্মান করতে শিখো, এটা অনেক মূল্যবান। কেউ তোমার এই মহামূল্যবান সম্পদকে বিনামূল্যে ব্যবহার করবে, সেই সুযোগ কখনো কাউকে দেবে না। তাহলে তোমার এই ট্যালেন্ট, মেধাকে তুচ্ছ করা হবে, তাদের কাছে তোমার এবং তোমার মেধার কোনো মূল্যই থাকবে না। তার হাত দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকায়। দাদার সাথে তারা কখনো পেরে ওঠে না। রিদওয়ান মুখ ছোট করে তাকায় দর্পণের দিকে, নাটকীয় ন্যাকা সুরে বলল, আমার দিকে তো আপনার একটু খেয়াল নেই দাদা। মানলাম আমি 6 মাস আগে নতুন একটা নিয়েছি, তবুও দাদা তো দাদা হয়, তাই না? নতুন আর পুরনো সয় না। নতুন যতই থাকুক না কেন, দাদার দেয়া কোনো জিনিসের তুলনা হয় না, বলেন? দর্পণ সরু দৃষ্টি নিক্ষেপ করল রিদওয়ানের দিকে। রিদওয়ান অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। পরক্ষণে আলতো হেসে রিদওয়ানের চুলগুলো এলোমেলো করে দিল বা হাতে। মৃদু কণ্ঠে বলল, তিনজনে তিনটে নিয়ে নিস, আমি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো। রিদওয়ান হৈ হৈ করে উঠল। তার গিফট নিতে খুব ভালো লাগে, দর্পণের কাছ থেকে নিতে আরও বেশি ভালো লাগে। কখনো কোনো কিছু নিয়ে বাধা দেয় না। নিজ ভাইয়ের মতো শখে আহ্লাদে অধিকার খাটিয়ে আবদার করা যায়। অজানা কারণে আশরাফ ছোটবেলা থেকেই সাধারণ বাচ্চাদের মতো বড় হয়েছে। একজন ফিউচার আর্মি ম্যান হিসেবে কখনোই তাকে ট্রেন করা হয়নি, তাই মারামারি, কাটাকাটি নামক শব্দগুলো তার হিস্ট্রিতে নেই। তবে দু একটা চর থাপ্পড়ের রেকর্ড আছে। সিয়াসা ছোটবেলায় স্কুলে গেলে সহপাঠী একটা বাচ্চা তাকে ভয় দেখাতো, মারতো। সে বাসায় এসে অনেক কান্নাকাটি করতো স্কুলে যাবে না বলে। সেইবার প্রথম আশরাফ ওই বাচ্চাটির গায়ে হাত তুলেছিল, তার ভাগ্নির সাথে নো কম্প্রোমাইজ। পরবর্তীতে অনুতপ্ত হয়েছিল সেই কাজের জন্য। সিয়া যদি তার ভাগ্নি হয়, তাহলে ওই মেয়েটিও তার ভাগ্নি, অবশ্যই সেও আদরে। এই বিষয়টা সিয়াসা উপলব্ধি করতে পেরে মামাকে দিয়ে সরি বলিয়েছে মেয়েটির কাছে। সেই মেয়েটি হলো নৌমিতা, যে এখন সিয়াসার প্রাণপ্রিয় বান্ধবী। তারপর থেকে এমন ঘটনা বিরল। তবে গতকাল যে ওই আগন্তুকের কথাগুলো শুনেছে, তন্মধ্যে গা শিউরে ওঠা সেই বাক্যটি, যার জন্য সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এতদিন সিয়াসাকে ছবিতে দেখেছে, বাস্তবে তার মায়ের থেকেও সুন্দরী। তার মানে সে আশাকেও চেনে এবং সিয়াসার ওপরও নজর রাখে। ভয় দানা বাঁধে মনে, তাই তো একেবারে নিঃশেষ করে দেয়। তবুও ভয় যেন থেকেই যায়। এর পেছনে যারা আছে তারা যদি এবার ক্ষিপ্ত হয়ে সিয়াসার কোনো ক্ষতি করে। পুরোটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সাইফ। মাথাটা ছিঁড়ে যাচ্ছে চিন্তায়। বিছানায় চোখ বন্ধ করে ঝিমুনি দিয়ে শুয়ে আছে আশরাফ। ঘুম না হলেও চোখ বুজে আছে। আপাতত একটু হ্যাং আউটের প্রয়োজন। শাড়ির আঁচলে মুখ মুছে মৃন্ময়ী ভয়ার্ত মুখশ্রীতে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উকি দিল। ঘরের নিস্তব্ধতা ভেঙে এসির শাঁসা শব্দ ভেসে বেড়াচ্ছে। সব পর্দাগুলো দেয়া, ড্রিম লাইট, এসি, ফ্যান এখনো চলছে। তার মানে আশরাফ এখনো ঘুমিয়ে আছে। সে তড়িঘড়ি করে ঘরে ঢুকে গেল, পা টিপে টিপে। লোকটার সব কথা উল্টাপাল্টা, বেহুদা করা, একটাও তার মানতে ইচ্ছা করে না। বললেই হলো নাকি তাকে রোজ সকালে ঘুম থেকে উঠিয়ে তার সামনে শাড়ি পরতে হবে? পরবে না। তাই তো ভোরের দিকে যখন আশরাফ ঘুমিয়েছিল, তখন সে চুপচাপ শাড়ি পরে বেরিয়ে গিয়েছে। সে পা চালায় হাতে নড়বড়ে চায়ের কাপ। চা বলতে কষ্ট হচ্ছে মৃন্ময়ীর, দুধ বলতে ইচ্ছা করছে, কিন্তু চা পাতার কারণে বলতে পারছে না। এই এক কাপ চায়ে যত দুধ চিনি রয়েছে তা দিয়ে তাদের ঘরের সকলে মিলে 3 দিন দুধ চা খেতে পারবে। যদিও একটুখানি পানি হবে সেটা কোনো ব্যাপার না, দুধ চায়ের রং আসলেই হবে। সে অতি সাবধানে চায়ের কাপটা রেখে ঘর থেকে বের হতে চায়, কিন্তু ষাঁড় গরুর চিৎকারে বুকের ভেতরে চেপে রাখা আতঙ্ক নাড়াচাড়া দিয়ে উঠতেই সে চমকে ওঠে। এই মেয়ে, দাঁড়াও। মৃন্ময়ী ভয়ার্ত চোখে আশরাফের এলোমেলো মুখের দিকে তাকায়। তার দিকেই তাকিয়ে আছে আশরাফ, তবে মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর। তুমি আমায় ইগনোর করলে কেন? কই না তো, আমি কাজ করছিলাম তাই তাড়াতাড়ি হাঁটছিলাম। আশরাফ শান্ত দৃষ্টি নিক্ষেপ করল মৃন্ময়ীর দিকে। কাঁথা সরিয়ে বিছানা থেকে নেমে সোজা দরজার কাছে মেয়েটির সামনে চলে গেল। বা হাতে ডোর লক করতেই তার চোখে পানি আসার উপক্রম। এই লোক পেলেই তাকে খপ করে ধরে আর ধমকায়।
তোমার কত বড় সাহস! আমার ঘরে খাচ্ছ, পড়ছো, আমার বুকে ঘুমিয়ে আমায় ইগনোর করো। তোমার এই ছোট্ট ইঁদুরছানার কলিজাটায় এত সাহস আসে কোথা থেকে? মৃন্ময়ীর গায়ে বাঁধে আশরাফের কথা। সে গম্ভীর থমথমে মুখে তেরা কথা বলে বসল। আমি কি ইচ্ছা করে আপনার ঘরে থাকছি পড়ছি? পরিস্থিতির কারণে বাধ্য হয়ে থাকছি, নয়তো আমার কোনো শখ নেই কারো ঘাড়ে উড়ে এসে জুড়ে বসার। আর আমি ইচ্ছা করে আপনার বুকে ঘুমাই না, আপনার অপমান হয় বলে ঘুমাই। আশরাফের নেত্রদয় বৃহদাকার ধারণ করলেও সঙ্গে সঙ্গে কথার মার পেয়েছে বলে করে বলল, এই তো মনের কথা বেরিয়ে এসেছে। তুমি তো বাধ্য হয়ে থাকছো এখানে আমার সাথে। আমি তো বুড়ো, আমার সাথে থাকতে তোমার রুচিতে বাঁধে। তোমার তো প্রয়োজন কষি জোয়ান ছেলে। আপনি অনেক কথা পেঁচাতে জানেন। আমি এসব কখন বললাম? আপনি কথায় কথায় থাকা খাওয়ার খোটা দেন, তাই তো বলেছি যে আমি বাধ্য হয়ে থাকছি। তুমি কি ভেবে বলছো সেটা? আর আমায় বলে বোঝাতে হবে না। যেই মেয়ে বিয়ের রাতে নিজের স্বামীকে বুড়ো বলে, তার মনে কি চলে তা আমার জানা রয়েছে। আমি বুড়ো, তাই তো আমায় ইগনোর করা হয়। আমি বুঝি না ভেবেছ? অনেক হয়েছে নেংটি উদুরসানা আমার ঘর থেকে আমায় অপমান করা। আমি আর বরদাস্ত করব না। এই নেংটি ইঁদুরসানাকে যে কটা মিলে আমার গলায় ঝুলিয়েছ, সব কটাকে জবাবদিহিতা করতে হবে। তোমার বাবাকেও করতে হবে। সহসা মৃন্ময়ী ভীত হলো। তার বাবাকে জবাবদিহিতা করতে হলে বাবা যে অনেক কষ্ট পাবে। তার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠবে, বাবা যে আর সহ্য করতে পারবে না। আপার শ্বশুর বাড়ির লোকেরা কম কটু কথা শোনায়নি। প্রায়শই আপার আর বাবাকে কান্না করতে দেখত। চোখ দুটো টলমল হয়ে উঠল। একটু আগের কথার তেজ হারিয়ে গেল। মাথা নত করে বলল, বাবাকে কেন জবাবদিহিতা করতে হবে? করব না? এমন একটা মেয়ে বিয়ে কেন দিতে গিয়েছে? আর আমার গলায় বাগ ঝুলিয়েছে কেন? যেই মেয়ে কিনা স্বামীকে সম্মান করতে জানে না, স্বামীকে বুড়ো বলে, স্বামীকে অবহেলা করে, ভালোবাসে না। চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলতে বলতেই মেয়েটির একদম সন্নিকটে চলে আসলো আশরাফ। মৃন্ময়ী অনুরোধের কণ্ঠে মিনমিন করে বলল, বাবাকে এসব কথা বলবেন না, সে অনেক কষ্ট পাবে এসব কথা যা বললে। বাবার কোনো দোষ নেই, আমি আর এমন কোনো কাজ করব না। কেন বলবো না? তুমি করতে পারো আর আমি বলতে পারবো না? একজন স্ত্রীর যা যা দায়িত্ব পালন করতে হয় তা কি তুমি করো? প্রত্যেক স্ত্রী রোজ সকালে স্বামীর গালে চুমু দিয়ে ঘুম থেকে ওঠায়, স্বামীর জামা কাপড় গুছিয়ে দেয়, অফিসে যাওয়ার সময় তাকে তৈরি হতে সাহায্য করে, স্বামী কাজ থেকে ফিরলে তাকে ওই শাড়ির আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে হয়, আদর করে দিতে হয়, নিজ হাতে খাবার খাইয়ে দিতে হয়, স্বামীর আশেপাশে ঘুরঘুর করে স্বামী স্ত্রী একসাথে গোসল করে, এক পাতে ভাত খায়। এগুলা কি তুমি করো? করো না তো। না না, আর সহ্য করব না আমি। অনেক অপমান সহ্য করেছি। আর না, এবার আমি শালীর ব্যবস্থা না করে চুপ বসবো না। আশরাফ জেদি গলায় বলল। সহসা মৃন্ময়ীর টলমলে আঁখি অশ্রু ঝরে দেয়। ফুপিয়ে কেঁদে ওঠে। তার কারণে ভরা সমাজে বাবা মায়ের শিক্ষার প্রশ্ন উঠে বাবা মা মরে যাবে, তাদের মাঝে আর শক্তি নেই। আশরাফ দৃষ্টি কণ্ঠ শীতল করে মেয়েটির কান্নারত মুখ দেখে। এতক্ষণ মজার ছলে মেয়েটিকে ভয় দেখাচ্ছিল, বুঝতে পারেনি কেঁদে দেবে। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে বলল, আমি কি বলেছি আমি এগুলো করব না? করবে? কখন বলেছ? মৃন্ময়ী দৃষ্টি নত করে। খানিকক্ষণ বাদ ফের হেঁচকি তুলতে তুলতে বলল, এখন থেকে করব। কি করবে? স্ত্রীর দায়িত্ব পালন করব। ও তাই? তুমি কি ভেবেছ তুমি দয়া দেখিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করবে আর আমি তোমার দয়া হাত পেতে নেব? এই আশরাফ আহমেদের দিন এত খারাপ আসেনি যে তোমার মতো নেংটি দুছানার দয়া নিতে হবে। মৃন্ময়ী অবুঝ নেত্রে তাকায় আশরাফের দিকে। চোখ দিয়ে এখনো পানি গড়াচ্ছে। ফ্যাসফ্যাসে গলায় বলল, আপনিই তো মাত্র বললেন এসব করতে হবে। হবে, কিন্তু সেটা ভালোবেসে করতে হবে, বাধ্য হয়ে কিংবা দয়া দেখিয়ে নয়। ঠিক আছে, কি ঠিক আছে? ভালোবেসে করব। বাঁ হাতে অশ্রু মুছতে মুছতে বলল মৃন্ময়ী। আশরাফের এতেও সমস্যা, খেকিয়ে উঠে বলল, ভালোবাসা বুঝি এত তাড়াতাড়ি হয়ে যায়? তাহলে কি করবো এখন? ভালোবেসে স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে।
তার জন্য কি করতে হবে? চুমু খেতে হবে, আর নিয়ম করে যা যা বললাম সব দায়িত্ব পালন করতে হবে। কি? কি না? হ্যাঁ বলো। রোজ সকাল বিকালে নিয়ম করে চুমু খাবে, তাহলে ভালোবাসা হয়ে যাবে। নাও, এখন থেকেই শুরু করো, তাহলে আজ থেকেই স্ত্রীর দায়িত্ব পালন করা শুরু করে দিতে পারবে। আশরাফ মুখ এগিয়ে দিয়ে বলল। মৃন্ময়ী চোখ মুখ বিকৃত করে দেখে যাচ্ছে অদ্ভুত লোকটিকে। লোকটির কথার কোনো আগাগোড়া নেই, পুরোটাই বিভ্রান্তিকর। মৃন্ময়ীকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আশরাফ ফের তেতে উঠল। কি হলো? দিচ্ছ না কেন? রুচিতে বাজছে? অস্বস্তি হচ্ছে? এত বড় অপমান! আমি আজকেই সালিশ ব্যবস্থা করব। এই দুলাভাই। বলে আশরাফ চেঁচিয়ে সাইফকে ডাকতে লাগলো। মৃন্ময়ী লাফিয়ে উঠে আশরাফের হাত টেনে ধরে। নেব না কখন বলেছি? নেব তো। তাহলে ঝিমুনি দিয়ে দাঁড়িয়ে আছিলে কেন? খবরদার নেংটি তো ছানা, আমি চুমু দিতে বললে কখনো ঝিমুনি দিয়ে বসবে না। বলবো আর ফটাফট চুমু খাবে, নয়তো আমি এবার সালিশ ব্যবস্থা করেই ছাড়বো। মৃন্ময়ী ভালো করে চোখের পানি মুছে আশরাফের আছে এগিয়ে গেল। আশরাফ সরান হয়ে দাঁড়িয়ে আছে। মৃন্ময়ী ইতস্তত করে বলল। একটু মাথা নামিয়ে আনুন। আশরাফ চুপচাপ মাথা নুইয়ে দিল, গমগমের স্বরে বলল। কিভাবে চুমু খেতে হয় মনে আছে তো? আছে। বলো তো। মৃন্ময়ী মুখস্থ বিদ্যা উগরে দেওয়ার মতো করে বলল। কাপাকাপি করা যাবে না, চোখ মুখ কুচকানো যাবে না, এক হাত দূরে বসে চুমু খাওয়া যাবে না, গলা জড়িয়ে ধরে চুমু খেতে হবে, সময় নিয়ে চুমু খেতে হবে। আশরাফ ঠোঁট কামড়ে হাসি আটকাচ্ছে, আবারও গম্ভীর মুখ বানিয়ে বলল। এই তো, গুড। সব সময় মনে থাকে যেন। এখন শুরু করো। জড়তা ইতস্ততা সংকোচ বোধ নিয়েই মৃন্ময়ী এগিয়ে গেল। চিকন রুগ্ন হাতটিতে পুরুষারি গলদেশ আগড়ে ধরতেই দুটো বলিষ্ঠ হাত কোমর জড়িয়ে নিল। কেঁপে উঠলেই সতর্ক বার্তা আসে, কাঁপা কাঁপা করা যাবে না। আলতো শুকনো স্পর্শে একে একে ললাটের চুমু ছুঁয়ে গেল নরম ওষ্ঠদয়। বদ্ধ নেত্রের উপরিভাগ, নাকের ডগা সহ খোঁচা খোঁচা দাড়িযুক্ত দুই গাল। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পেরে মৃন্ময়ী জোর খাটিয়ে বের হয়ে আসতে চায় আশরাফের বাঁধন থেকে। বদ্ধ নেত্রের পুরুষটি তৎক্ষণাৎ বাদ সাধল যথাযথ যুক্তি দেখিয়ে। চুমু আর ঠোঁট হলো একে অপরের পরিপূরক। চুমু ছাড়া ঠোঁট হয় না, ঠোঁট ছাড়া চুমু হয় না। চুমুর উৎপত্তি স্থল হচ্ছে ঠোঁট। তুমি এত গাদ্দার কী করে হতে পারো? চুমুর উৎপত্তি স্থলকে ভুলে গিয়ে তোমার তো সবার আগে ঠোঁটে চুমু খাওয়া দরকার ছিল। তোমার উচিত চুমুর উৎপত্তিস্থল হিসেবে প্রতিদিন ঠোঁটকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা। আগামীকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠোঁটকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। টানা 5 মিনিট ধরে আমায় চুমু খেয়ে বুঝলে। এখন ঠোঁটে চুমু খাও, নয়তো গাদ্দারি হয়ে যাবে। ঠোঁটের সাথে কাম অন ফার্স্ট। মৃন্ময়ী হাঁ করে তাকিয়ে রইল আশরাফের দিকে। অল্প কথার বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। আশরাফের পেট ফাটা হাসি আসছে মৃন্ময়ীর আলাভোলা মুখ দেখে। গম্ভীর মুখশ্রী বহাল রেখেই সে ডান হাতে মেধহীন গাল দুটো চেপে শব্দ করে দুটো চুমু খেলো পাতলা নরম ওষ্ঠে। টলমলে আখিদয় তখন নজর চুরি করে নিয়েছে সম্মুখের নির্লজ্জ আখিদয় থেকে। মাদকতায় আচ্ছন্ন নয়নে আশরাফ শুষে নিচ্ছে স্ত্রীর লাজুক মুখশ্রীর সৌন্দর্য। হ্যাং আউট করার ভালো এক উপায় পেয়েছে সে। সিক্ত লাল ওষ্ঠদয় তীর তীর করে কাঁপছে বদনও। মৃন্ময়ী নুইয়ে পড়া দেহটাকে টেনে হেসড়ে জোরপূর্বক বসিয়ে রেখেছে আশরাফ। একটা চুমু খেলে আগামী 10 মিনিট মরার মতো পড়ে থাকবে। কাঁপতে কাঁপতে ভূমিকম্প বইয়ে দেবে, কান্না করবে, দুর্বল দেহ ভর ছেড়ে দেয়। যত সব দুর্বলতা, রুগ্নতা তার সাথে। কই ঘরের কাজ করার সময় তো এসব কিছু থাকে না। তখন তো মা দশভোজার মতো ছোটাছুটি করে কাজ করে। আর তাছাড়া থাকবেই বা কিভাবে? সে তো বুড়ো, তার সাথে সংসার করা যাবে না। রুচি বোধে বাঁধে, তার ছোঁয়ায় অস্বস্তি হয়। না না, এত অপমান সহ্য করার মতো না। সে হুলু বিড়াল হয়ে যদি নিংটি ইঁদুরকে সঠিক পথে না আনতে পারে, তবে কিসের হুলু বিড়াল হলো সে? তার তো কোনো মান সম্মানই রইল না। বিছানার উপর বসে আছে মৃন্ময়ী, কম্পিত হাতে একটা কলম কোলের ওপর নোটবুক। মাঝে মধ্যেই নাক টেনে উঠছে।
ঘন পল্লব নোনা জলে টইটুম্বুর। নতমস্তক জাগিয়ে আর চোখের সামনে তাকালে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা আশরাফের রাগী দৃষ্টি নজরে আসে। সাথে সাথে সে চোখ সরিয়ে নেয়। এতক্ষণ ধুমকে বকাবকি করে সকল স্ত্রীর দায়িত্ব নোটবুকে লিখিয়েছে তাকে দিয়ে, যেন ভুলে না যায়। তার ভাবনার মাঝেই ফের গম্ভীর আওয়াজ শব্দের বান ছুঁড়ে মারে মৃন্ময়ীর দিকে। খাড় কেন নাড়ছো? মুখ নেই, মুখে বলতে পারো না? আশরাফ খেকিয়ে উঠল। মৃন্ময়ী টলমলে আঁখি তুলে কান্নারত গলায় বলল, বলেছি তো আর এমন করব না কখনো। হুম, মনে থাকে যেন, আমার যেন বলে দেওয়া না লাগে। ঠিক সময় মতো স্ত্রীর সব দায়িত্ব পালন হওয়া চাই, না হলে কিন্তু আমি সালিশ ব্যবস্থা করব। আচ্ছা। অত্যন্ত ক্ষীণ আওয়াজে বলা কথাটিতে আশরাফ আবারও ক্ষেপে গেল। জোরে কথা বলবে আমার সাথে, মিনমিন করবে না। যা বলবো তা ফটফট করে বলে ফেলবে, একটুও ন্যাকামো করবে না। মৃন্ময়ী শব্দ করে কেঁদে উঠল। এবার এই কেমন লোকের সাথে তার বিয়ে দিল বাবা? লোকটা যে প্রচুর রক্তেরা খ্যাচরা লোক, কথায় কথায় দোষ ধরবে। মৃন্ময়ীর কান্নায় আশরাফ দ্বিগুণ গর্জে ধমকে দিল, এই মেয়ে, একটুও কাঁদবে না। ঘরের কাজ করার সময় তো নাকে চোখে এত পানি থাকে না। আমার সামনে যত আদিক্ষেতা, বেশি ছাড় দিয়ে ফেলেছি কিনা? এখন থেকে কোনো ছাড় নেই। একটা স্ত্রীর দায়িত্ব যদি মিস হয়েছে তাহলে তো বোঝো। আশরাফের ধমকে মৃন্ময়ী তাড়াতাড়ি নাক চোখ মুছতে লাগলো শাড়ির আঁচল দিয়ে। আশরাফ মুখ বিকৃত করে ছি বলে উঠল, ইউ সিসি, তুমি কি আমার টাকা বাঁচাচ্ছ টিস্যু ব্যবহার না করে? নাকি আমি শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দিতে বলেছি বলে তুমি আঁচলটাকেই নষ্ট করে দিলে? কোনটা তাড়াতাড়ি বলো। তোমার একটা হ্যাস্ত না করলেই না। আমি বুড়ো বলে নিজের আঁচল দিয়ে আমার সেবা যত্ন করা যাবে না, তাই এই ফোন দিই। মৃন্ময়ীর কান্না থেমে যায়। অবাক পানে তাকায় আশরাফের দিকে। একটা মানুষ এত ধানে চালে কিভাবে পেঁচাতে পারে? সে আঁচল ছেড়ে অতিষ্ঠ হয়ে কান্নারত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ করুন, যা হেস্তনেস্ত করার করুন। আপনার মতো পাগল লোকের সাথে থাকলে আমি কোনোদিন পাগল হয়ে যাব। বলেও অসহায় বোধ করল মৃন্ময়ী। আশরাফের ক্রুদ্ধ দৃষ্টি দেখে এই ষাঁড়গরু নিশ্চিত আবারও খেপেছে। উগ্র চিত্তে হাতের তোয়ালেটা ছুঁড়ে মারল বিছানায় আশরাফ। এক ঝটকায় মেয়েটিকে বিছানায় ফেলে গাল দুটো চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলল, আমি পাগল, আমি বুড়ো, আর কিছু বাকি আছে আমায় অপমান করার জন্য? আর কত দয়া দেখাবো তোমার উপর বলো তো? এবার তো দেখছি সালিশ ব্যবস্থা করিয়েই ছাড়বে তুমি। মৃন্ময়ী অসহায় বোধ করল। কেন সে এই ষাঁড়গরুর সাথে মুখ চালাতে যায়? ভুল বলেছে, আর কখনো বলবো না। এবারের মতো ছেড়ে দিন। অকপটে ভুল স্বীকার করে নিতে পটু মৃন্ময়ী। এই বৈশিষ্ট্যের সাথে আশরাফ পরিচিত, তাই মাথা ঘামায় না এটা নিয়ে। সে নিজ কথায় আটকে আছে। ভেবে দেখো তো, তোমাদের গ্রাম পঞ্চায়েতের সামনে যদি তোমার বাবাকে জিজ্ঞাসা করা হয় তুমি তোমার স্বামীকে বুড়ো বলেছ, এখন আবার পাগল বলছো, তখন তার কেমন লাগবে? শান্ত স্বরে বলল আশরাফ। অতি নিকটে রুগ্ন মেয়েটির চোখে মুখে তখন অন্ধকার অনুতপ্ততা। উষ্ণ নিঃশ্বাস আসছে পড়ো আরও প্রবল বেগে মেয়েটির চোখে মুখে। বদ্ধ নেত্রে এগিয়ে আসা আশরাফের নাক ঠোঁট তখন ছুঁয়ে যাচ্ছে মেয়েটির গাল। মেধির নরম ত্বকের গালটাতে রুক্ষ দাড়িযুক্ত গালটা ক্ষিপ্ত চিত্তে ঘষে দিল। মৃন্ময়ী আর্তনাদ করে উঠল। আশরাফ গা ঝাড়া দিয়ে নেমে যায় মৃন্ময়ীর হাতের নোটবুকটা নিয়ে। সেটিতে আদ্যপান্ত একবার চোখ বুলিয়ে বলল, 1 নাম্বারটা কালকে থেকে শুরু করবে। আজকে 2 নাম্বারের দায়িত্বটা দিয়ে শুরু করবে। একটু পর আমি অফিসে যাব। অফিসের শার্ট প্যান্ট ওয়ালেট সাজিয়ে রাখবে বিছানায়, আর আমায় তৈরি হতে সাহায্য করবে, বুঝেছো? মৃন্ময়ী ঘাড় নাড়তে গিয়েও নাড়ল না, মুখে বলল। হুম। আশরাফ সরু দৃষ্টিতে মৃন্ময়ীর হাতের লেখা পর্যবেক্ষণ করে। বিদ্রুপের হাসি নিয়ে বলল, হাতের লেখা তো ভালোই আছে, ভবিষ্যতে ডাক্তার হতে পারবে। মেডিকেলে ভর্তি হয়ে যাও। সিয়া সেদিন বলল তোমায় কলেজে ভর্তি করিয়ে দিবে। কত দূর পর্যন্ত পড়েছিলে? অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছিলাম। বাকি 3 বর্ষেরটা কে দেবে? তোমার স্বামী? মৃন্ময়ীর কপাল কুঁচকে যায় আশরাফের বেহুদা কথায়। থমথমে গলায় বলল, আব্বার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর পড়তে পারিনি।
কেন? ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল কেন? আপার বাড়িতে অনেক টাকা দিতে হতো, সেবার দুলা ভাইয়ের ব্যবসার লস হওয়ায় আব্বা তার দোকান বিক্রি করে দেয়। লস হয়েছে তোমার দুলাভাইয়ের, টাকা তোমার আব্বা কেন দেবে? আশরাফ কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল। মৃন্ময়ী মলিন কণ্ঠে বলল, টাকা না দিলে দুলা ভাই আর তার বাড়ির লোক আপার উপর অত্যাচার করত। সেবার দুলা ভাই আপার হাত ভেঙে দিয়েছিল মেরে। ডাক্তার দেখানোর কথা বললে তার শাশুড়ি গরম কড়াইতে হাত চেপে ধরেছিল। বলতে বলতেই হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল মৃন্ময়ী। আশরাফের চেহারা থেকে রসিকতার প্রলেপ সরে যায়। মুখশ্রী থমথমে গম্ভীর হয়ে ওঠে। কান্নারত মেয়েটির দিকে এক পলক তাকিয়ে তার কাছে হেঁটে গেল। মলিনতা দূর করে ফের কণ্ঠে রসিকতার কণ্ঠে বলল, দেখেছ সেই তুলনায় তোমার স্বামী কত ভালো। তোমার উচিত আমার দিনরাত চুমু খাওয়া। মৃন্ময়ী কান্নারত চোখ তুলে আর চোখে দেখে নেয় খ্যাচরা লোকটিকে। পরপরই সন্দিহান কণ্ঠে চপলতার সহিত জিজ্ঞাসা করল, আমি কি পড়াশোনা করতে পারবো আবার? পারবে যদি তুমি চাও। আশরাফ গম্ভীর গলায় বলল। মৃন্ময়ীর চোখে মুখে খুশির চমক। সে পড়াশোনা করতে পারবে আবার সে বিশ্বাস করতে পারছে না। তাকে তো বলা হয়েছে বিয়ের পরে মেয়েরা পড়াশোনা করে না, তাদের সংসার করতে হয়। পড়াশোনা করে হাতের 5 পা দেখে ফেললে সেই মেয়ের দ্বারা আর সংসার হয় না। এই ধারণা সে উৎসুক কণ্ঠে বলল, পড়তে চাই, পড়তে চাই। চাই বললেই তো হবে না, এর জন্য শর্ত রয়েছে, সেগুলো তো আগে মানতে হবে। আমি রাজি সব শর্তে। না শুনেই রাজি? হুম। এটাই বাকি ছিল। আর একটা সতীন নিয়ে আসছে আমার। যেই বয়সে ছেলে মেয়েদের জন্য স্কুলের সামনে গ্লুকোজের বোতল নিয়ে দাঁড়িয়ে থাকার কথা, সেই বয়সে বউয়ের জন্য কলেজের সামনে ফল আর গ্লুকোজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ফল খাও, শক্তি বাড়াও। বউ আমার রুগ্ন, লেদু কিনা, চাঁদ কপাল আমার। হতাশার কণ্ঠে বিলাপ করতে করতে আশরাফ তোয়ালে গলায় ঝুলিয়ে ওয়াশরুমে চলে গেল। তার এই জন্মে আর সংসার করা লাগবে না। 35 বছর বয়সে এসে বউ মানুষ করতে হচ্ছে। ভাবনার বিষয় সে বাচ্চা মানুষ করবে কবে? মানুষ করার কথাও বাদ দিলাম, বাচ্চা ডাউনলোড করবে কবে? একটা চুমু খেতে গেলে বউ ভূমিকম্প বইয়ে দেয়, হাঁপানি রোগের মতো আচরণ করে। রাত, তার ভবিষ্যৎ তো অন্ধকার আর অন্ধকার। স্বামীর থেকে ছাড়া পেয়ে মৃন্ময়ী ছুটে গেল ঘরের বাকি কাজগুলো করতে। বৃহস্পতিবার আজ মনি আজ বেলা করে ঘুমোচ্ছে, অসুস্থ হয়তো, তাই তার এত ছোটাছুটি করতে হচ্ছে, নয়তো নাস্তা সিয়াশাই তৈরি করে। মিনি পড়ছে, সে এক ছুটে সাইফের ঘরে চলে গেল। এই বাড়িতে এসেছে থেকে দেখেছে সাইফ প্রতি বৃহস্পতিবার চাচির সব পোশাক ব্যবহৃত জিনিস ধুয়ে মুছে পরিপাটি করে রাখে, তাই সে সাহায্য করতে যাবে। অন্ধকারাচ্ছন্ন ঘর, বিছানায় কেউ নেই, সে ভেতরে ঢুকে গেল। এই বাড়ির প্রতিটা কোনায় কোনায় সে নিঃসংকোচে চলাফেরা করে। এই সুযোগটাও এই বাড়ির লোকেরাই করে দিয়েছে। শুধু সংকোচ ভয় হয় তার নিজের ঘরে যেতে। ওখানে যে হুলো বিড়াল ওত পেতে থাকে নেংটি ইঁদুরকে খপ করে ধরার জন্য। সাইফ ইতিমধ্যেই সব কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে ফেলেছে। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, তার মানে চাচা বাথরুমে। সে চটজলদি ঘরটা গুছিয়ে নিতে লাগলো। বিছানায় এলোমেলো কাপড়গুলো গোছাতে লেগে তার ভ্রু কুঁচকে যায় সাইফের বালিশের কাছে থাকা পোশাকটি দেখে। সে 2 হাতে চোখের সামনে মেরে ধরল পোশাকটি। অত্যাধিক পরিমাণে ঢিলাঢালা একটি ফ্রক। কি করছো মৃন্ময়ী? সিয়াশার ঘুমু ঘুমু কণ্ঠে মৃন্ময়ী হকচকিয়ে গিয়ে তার দিকে তাকায়। এলোমেলো ফোলা ফোলা মরিন মুখে দাঁড়িয়ে আছে দরজার কাছে। সে মৃদু হেসে হাতের পোশাকটি দেখিয়ে বলে, এটা দুলা ভাইয়ের বিছানায় পেলাম। আপার মনে হয় দুলা ভাই হয়তো সবসময় সাথে নিয়ে ঘুমায়। সিয়াশা এগিয়ে এসে মৃন্ময়ীর হাতের পোশাকটি নড়ে চড়ে দেখল। ম্যাটারনিটি ফ্রক। এটা তার মায়ের হয়তো। সে কপাল কুঁচকে বলল, এটা মাম্মার মনে হয়, কিন্তু আমার জন্মের সময়কার পোশাক পাপা এখনো রেখে দিয়েছে। তন্মধ্যেই সাইফ ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হলো। মেয়েদের ঘরে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে? তোমরা দুজন এভাবে দাঁড়িয়ে আছো যে? এমনি আপনার ঘরটা গোছাচ্ছিলাম, কিন্তু আপনি তো সব আগে থেকেই করে রেখেছেন। তোমরা এখন জীবনের স্বর্ণালী সময়টাতে আছো। অযথা ঘরের কাজে সময় অতিবাহিত না করে জীবনটাকে উপভোগ করো। এগুলোর চিন্তা তোমার করার দরকার নেই। আমি এখনো অনেক শক্তি সমর্থনে আছি, বুঝলে? আপনিই তো আমায় নিজের মেয়ের বলেন, তবে মেয়েরা থাকতে আপনি কেন করবেন এগুলো?
বাবাদের কাজ করায় মেয়েদের জীবনে স্বর্ণালী সময় কোনো ঘাটতি পড়ে না, বরং আরও পরিপূর্ণ হয়ে ওঠে জীবনের মানে। দেখলে বাচ্চা, আমাদের মৃন্ময়ী একেবারে গিন্নি হয়ে গিয়ে। বলতে গিয়েও বলতে পারে না সাইফ। তার দৃষ্টি থমকায় সিয়াশার হাতের পোশাকটি দেখে অপ্রস্তুত ভঙ্গিতে টেনে নিল সেটি সিয়াশার হাত থেকে। সিয়াশা খানিক ভরকায়। কি হলো, ওটা নিলে কেন? এটা ওয়াশরুমে দিতে ভুলে গিয়েছি, দিয়ে আসি। হ্যাঁ। সাইফ অপ্রস্তুত হেসে বলে। সিয়াশার ভ্রু কুঁচকে যায়, কারণ বাবা ওয়াশিং মেশিনে দেবে বলে আবারও কাবার্ডে ঢুকিয়ে রেখেছে ফ্রকটা। সাইফ ফিরে আসলে চোখ বাঁধে মেয়ের এলোমেলো অবস্থা। চোখ মুখ কেমন ফোলা ফোলা লাল হয়ে আছে। সে বিচলিত হয়ে মেয়েকে কাছে টেনে নিল। কি হয়েছে বাচ্চা? চোখ মুখের এই অবস্থা কেন? শরীর বেশি খারাপ লাগছে? গতকাল রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো, খারাপ লাগছে বলে পাপাকে বললেন না তো কিছু? মৃন্ময়ীও খেয়াল করলো সিয়াশার চোখ মুখে তেমন সতেজতার চপলতা নেই। সিয়াশা মলিন হেসে বাবার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল। সাইফ অন্ধকার মুখে মেয়ের মাথায় হাত বোলাতে রাখলো। তেমন কিছু না পাপা, ভালো লাগছিল না, মাথা ভার হয়ে আছে, তাই তোমার কাছে এসেছিলাম একটু ঘুমোতে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি মাথা টিপে দিচ্ছি। প্রয়োজন নেই, তোমার বিকেলে ফ্লাইট, অনেক কাজ বাকি, সেগুলো করো। আমার কোনো কাজ নেই, তুমি শুয়ে পড়ো। তোমার মাম্মার জামা কাপড়গুলোই শুধু ধুয়ে রাখতে হবে, আর কিছু না, ও আমি করে নেব। হ্যাঁ মৃন্ময়ী, তোমার এগুলো আর করার দরকার নেই। আবার তুমি গিয়ে বরঞ্চ ওই তোমার ওই চাঁদরেল শ্বশুরকে খাবার দাও। সকাল 10টায় তার ওষুধ আছে, খাওয়ার পর ওষুধ না খেলে অসুস্থ হয়ে সেই আমার ঘাড়ে এসেই তাণ্ডব করবে। হ্যাঁ। সাইফের কথায় মৃন্ময়ী খিলখিলিয়ে হেসে উঠল। চাচা আর তার শ্বশুর পায়ে পায়ে ঝগড়া করে সারাদিন। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে সাইফ। বুকের মাঝে রয়েছে আদুরে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে তার বেঁচে থাকার কারণ। বাবার বুকে চুপটি করে শুয়ে আছে সিয়াশা। সাইফ অনবরত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমাতে চেয়েও ঘুমাতে পারছে না সিয়াশা। মনের ভেতর দ্বন্দ্ব চলছে। সে চায় বাবাকে দর্পণের ব্যাপারে বলতে, খোলাখুলি আলোচনা করতে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। গতকালকে আশরাফের ওই কথার পর বাবা যদি না মানে তাহলে কি হবে? নিজের সাথে দ্বন্দ্বে পেরে উঠল না সিয়াশা। বাবার বিকালে ফ্লাইট, ব্যবসায়িক কাজে অস্ট্রেলিয়া যেতে হবে 7 দিনের জন্য। এত অল্প সময়ে বাবাকে এমন কথা বলে পরিস্থিতি অস্বাভাবিক করা উচিত হবে না। বাবা ফিরলে তাকে সময় নিয়ে বুঝিয়ে বলবে। আবারও শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। আই উইল মিস ইউ পাপা। পাপা মাত্র 1 সপ্তাহের জন্য যাচ্ছি, আরে চোখের পলকেই পেরিয়ে যাবে সময়। নিজের খেয়াল রাখবে। হ্যাঁ, আর ওই গাড়ি ছাড়া কখনো বের হবে না। আর যেদিন হাসপাতাল থেকে আসতে দেরি হবে সেদিন আশরাফকে বলবে সে যেন তোমায় গিয়ে নিয়ে আসবে। হ্যাঁ। আই এম নট এনিমোর আ বেবি। হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছো, এখনই পাত্র দেখা শুরু করতে হবে, তাই না? বলেই সাইফ আলগোছে হেসে উঠে মেয়ের নাকের ডগা চেপে দিল। সাথে সাথে নাকের ডগা লাল হয়ে উঠল। সিয়াশা কপাল কুঁচকে বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে বাবার দিকে। নাক চেপে ধরা তার মোটেই পছন্দ নয়। সেন্টার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে আশরাফ, কোমরে তোয়ালে পেঁচিয়ে রাখা, এছাড়া আদ্যপান্তে কোনো পোশাক নেই দেহে। পুরুষালী হাত দুটো বাড়িয়ে দিতেই রুগ্ন হাতটি মনোযোগ সহকারে হাত দুটোতে ময়েশ্চারাইজার লাগাতে লাগলো। তার বুঝে আসে না ছেলে মানুষের এত ঢং আসে কোত্থেকে। সে তো সরিষার তেল মেখে বসে থাকে হাত পা মুখ সব জায়গায়। ময়েশ্চারাইজার মাখা শেষ হলে আশরাফ মাথা এগিয়ে দিল। মৃন্ময়ী নিজের মনের মতো করে কর্নার সিথি করে চুলগুলো সেট করে দিল। একদম ক্লাস 2তে পড়া বাচ্চাদের মতো হাবাগোবা ভদ্র ছেলে লাগছে আশরাফকে। আয়নায় নিজের এই রূপ দেখে আশরাফ মনে মনে রীতিমতো হাই উতাস করে উঠল। তবুও প্রকাশ করছে না কিছু, চুপচাপ দাঁড়িয়ে আছে। পরপরই শার্ট আর টাই এগিয়ে দিল। মৃন্ময়ী শার্টটাও পরিয়ে দিল, তবে বিপত্তি বাঁধে টাই বাঁধতে গিয়ে সে মিনমিন করে বলল, আমি টাই বাঁধতে পারি না। আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবে করবে। আশরাফ নিজের গলার টাই বেঁধে দেখিয়ে দিল কিভাবে টাই পরাতে হয়। দেখানো শেষ হতেই মৃন্ময়ী হাসি মুখে বলল, বুঝেছি, আগামীকাল থেকে এভাবে বেঁধে দেব। আচ্ছা, তো আপনি নিজেই বেঁধে ফেলেছেন। আশরাফ মেয়েটির দিকে সরু দৃষ্টিতে তাকায়। মেয়েটির হাসি মুখে জামা ঘষে দিয়ে টাইটা খুলে তার হাতে ধরিয়ে দিল। মৃন্ময়ীর রাগ হয়, টাইটা তো পরাই ছিল, আবার খোলার কেন প্রয়োজন ছিল?
সব তাকে সাহায্য করার ফন্দি। সে ধপাধপ পায়ে ঘরের কোণে রাখা একটা টুল নিয়ে আসলো। সেটির উপরে দাঁড়াতেই গুরু গম্ভীর গলায় আশরাফ বলল, ওটা যেখানে থেকে এনেছো সেখানে রেখে আসো। মৃন্ময়ী বোকা বোকা চাহনিতে তাকায়। টুলটা আগের জায়গায় রেখে আসতেই বলিষ্ঠ হাত কোমর চেপে জাগিয়ে তুলল। মৃন্ময়ীর কাছে এগুলো রং তামাশা ছাড়া আর কিছু না, তবুও স্বামীর এই রং তামাশায় তাকে সায় দিতে হবে, নয়তো সালিশি ব্যবস্থা করবে যে। মৃন্ময়ী মনোযোগ দিয়ে টাই বাজছে, আর একজোড়া চোখ তাকে খুঁটে খুঁটে দেখছে। ক্ষণকাল বাদেই গমগমে কৌতূহলী মাদকতায় আচ্ছন্ন কণ্ঠে শোনা যায়, ইঁদুর ছানাদের এত সুন্দর কেন হতে হবে? তারা তো নিজেদের দোষে নিজেদের পতন ডাকছে। এত সুন্দর লোভনীয় ইঁদুর চোখের সামনে ঘোরাফেরা করলে কোন বিড়ালের নিয়ত ঠিক থাকবে? নেহাতি আমি সকলের থেকে আলাদা, নয়তো তোমার খবর ছিল। মৃন্ময়ী অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। এই লোক আর কি বাকি রেখেছে তাকে জ্বালানোর যে এমন ফাঁপও নিচ্ছে? সে কোনো কথা বলল না। আশরাফ নিজের মতো করে এটা সেটা অদ্ভুত কমপ্লিমেন্ট করতে লাগলো। শার্ট টাই বাহ্যিক লুক সব কিছু ঠিকঠাক হয়ে গেলে মৃন্ময়ী আশরাফের দিকে উৎসুকভাবে তাকায়, যার মানে সে কি এবার যেতে পারে। তবে আশরাফের হেলদোল নেই, সে নিজ কাজে মগ্ন। সে একে একে প্যান্ট, বেল্ট আর সবচেয়ে ছোট পোশাকটি হাতে নিল। মৃন্ময়ীর চোখ এবার ঘুরে পড়ার জোগাড়। সে তড়িঘড়ি করে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করল, এখন কি এগুলো পরিয়ে দিতে হবে? মৃন্ময়ীর কথায় আশরাফ তার দিকে ঘুরে তাকায়। মেয়েটা এখনো এখানে। সে তো ভেবেছিল কাজ হওয়ার আগে মেয়েটি দৌড় দেবে। সে ধীরে ধীরে মেয়েটির নিকটে চলে গেল, একদম নিকটে ফিসফিসিয়ে বলল, তুমি দিতে চাইলে দিতে পারো, আমি মাইন্ড করব না। আফটার অল ইঁদুর আর বিড়াল একে অপরের সাথে জন্ম জন্মান্তরের গভীর সম্পর্ক। একে অপরের শত্রু? মৃন্ময়ীর কথায় আশরাফ হেসে উঠল। ফের একইভাবে ফিসফিস করে বলল, বিপরীত পক্ষে শত্রু যদি এত সুন্দরী হয়, তবে ধনুকের বাণ নয়, চুমুর বাণ দিয়ে তার বুকের বাঁ পাশে আঘাত করব। দেখেছ আমি কি দয়ালু, শত্রুকে না মেরে চুমু খাচ্ছি। মধ্যকার দূরত্ব নিশ্চিহ্ন হতেই মেয়েটি ছটফটিয়ে বলল, মনি হাসপাতালে যাবে, তাকে নাস্তা দিতে হবে। কোথায় যাবে? আর একটা দায়িত্ব বাকি আছে, সেটা কে করবে? 3 নম্বর দায়িত্ব তো আপনি বাড়ি ফিরলে। বাইরে যাওয়ার আগে গুড বাই কিসি দিতে হয় জানো না? এটা না দিলে ব্যবসায় আয় উন্নতি হবে না। কই, এটা তো খাতায় ছিল না। সব কিছু খাতায় থাকতে হবে নাকি? খাতায় তো বাচ্চা ডাউনলোড করার কোথাও নেই। তার মানে কি আমি বাচ্চা ডাউনলোড করব না? 100 বার করব। তাই ওইদিকে মনোযোগ না দেওয়াই ভালো। তোমায় যেটা করতে বলেছি তুমি সেটা করো। আশরাফের কথা শেষ হতে না হতেই শুকনো ওষ্ঠ ছুঁয়ে গেল তার ডান গাল। সামনে মেয়েটি ছুটে পালায়। আশরাফ হো হো ওরে হেসে উঠল মৃন্ময়ীর কাজে। তার বউ যেন সবসময় এমন বোকাশোকা থাকে, সে নিজের মনের মতো করে গড়ে নেবে। বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে মৃন্ময়ী। এই লোক তো মহা ধুরন্ধর। সকাল থেকে তাকে যেভাবে জ্বালাচ্ছে তাতে তো ভালোবাসা হতে বেশি সময় নেবে না। এমনিতেই সে দুর্বল, রুগ্ন, হোক সেটা দেহ কিংবা মন। কর্মরের শব্দে সুবেদার তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে যায়, চোখে মুখে বিরক্তির রেশ। হঠাৎ ঘুমের মাঝে এমন শব্দ কোত্থেকে আসে হাসপাতালের মধ্যে। বুকের উপর রাখা বইটা এখনো সেখানেই আছে। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। ফের কর্মরে আওয়াজে সে মেজাজ খারাপ করে নিজের থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে তাকায়। অ্যাপ্রন পরিহিত এক ডাক্তারের হাতে বিস্কুট, সেই খাচ্ছে এমন কর্মর করে। সুবেদারকে উঠতে দেখে নৌমিতা এগিয়ে আসল, উৎকণ্ঠার সাথে বলল, আরে আপনি উঠে গিয়েছেন? আপনার রিপোর্ট দেখলাম মাত্র। রিপোর্ট তো একদম নর্মাল এসেছে, শুধু বাহ্যিক ইনজুরি, ওটা সেরে যাবে। আমি তো রীতিমতো অবাক, এত তাড়াতাড়ি সুস্থ হলেন কি করে? এটা শরীর নাকি পিওর কড়াই কাঠ? সুবেদারের বাহু চাপড়ে বলল নৌমিতা। সুবেদার শীতল দৃষ্টিতে তাকায় নৌমিতার দিকে, বেশ শান্ত স্বরে জিজ্ঞাসা করল, বিস্কুট খাচ্ছেন? খিদে পেয়েছিল অনেক, এখন ক্যান্টিনে যাওয়ার সময় নেই, তাই হাঁটছি আর খাচ্ছি। ও, আমি ঘুমের মধ্যে ভেবেছিলাম জোজো হাড্ডি চিবাচ্ছে। সহসা নৌমিতার হাত মুখ থেকে গেল। মুখ থমথমে লাল হয়ে উঠল, কেননা এই জোজো হলো তাদের বাড়িওয়ালার কুকুরটা।
সে এমন শব্দ করে হাড় চিবায়, সুবেদারের মুখভঙ্গি তখনও একদম স্বাভাবিক। ঠোঁট চিরে হাসি বের হতে চাইলেও সে বের হতে দিচ্ছে না। প্রাতকাল শুরু থেকেই বান্দরবন সেনানিবাসের কোনায় কোনায় গাম্ভীর্যতা কর্মব্যস্ততায় মুখরিত হয়ে আছে। স্বর্ণ থেকে শুরু করে অফিসাররা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে নিজ দায়িত্ব পালনে। বিজিবির কর্মকর্তাদেরও আজ দেখা মিলছে সেনানিবাসে। কারাগারের ধুলোময় অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কালচে দেয়াল থেকে দাবদাহের স্ফুলিঙ্গ ঠিকরে বের হচ্ছে। সেই সাথে কারাগারের ভেতরকার আত্মচিৎকার মিলেমিশে একাকার হয়ে এক গমগমে পরিবেশ সৃষ্টি করেছে। নিস্তব্ধতা ভঙ্গ করতে ফের হাতের তালু ছেদ করে ড্রিল মেশিনটা নলাকার ধাতব ড্রিল বিটটি এপার ওপার চলে গেল। ড্রিল বিট থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। চেয়ারে বাঁধা ব্যক্তিটি গগনবিদারী চিৎকার করে উঠল। রুদ্ধশ্বাস আটকে রাখা ব্যথিত কণ্ঠে হর বড়িয়ে বলল, বলছি ওটা থামা। দিলজার থামিয়ে দেয় মেশিনটা। আধ পৌর লোকটি বলতে শুরু করে। কারাগারের এক পাশেই একজন টাইপিং রাইটার দিয়ে দৃষ্টি অবিচল রেখে সমানতালে টাইপ করে যাচ্ছে। গতকাল হামলায় এই লোকটিকে তারা আটক করে। যে কিনা হামলাকারীদের লিডার ছিল, শেষ রক্ষা হবে না এটা বুঝতে পেরেই আধ পৌর লোকটি গড়গড় করে সব বলে দেয় যতটুকু তার জানা রয়েছে। অসহ্য ব্যথায় জর্জরিত দেহ তাকে আর সহ্য করতে না থাকায় আধ পৌর লোকটি অনুনয় করে বলল, আমি যতটুকু জানি সব বলে দিছি, এবার ছেড়ে দিন। আর কিছু জানি না আমি। আমাকেও শুধু কাজ দেওয়া হয় আর আমরা সেই কাজ সম্পূর্ণ করি ঠিকঠাকভাবে। এটাই আমাকে নিয়ম। এর বাইরে কিডাই করাইছি, কেন করাইছি, এইগুলো আমরা জানি না, জানার দরকারও নাই। আমগো ঠিকমতো টেহা পাইলেই হয়। বহু বছরের অভিজ্ঞতায় দিলজার এতটুকু বুঝলো লোকটা যা বলেছে সত্য বলেছে। আগামী এক সপ্তাহে দেশের 12 জায়গায় হামলা হবে এবং কোথায় কোথায় হবে এতটুকুই জানতো সে। সবটুকুই বলেছে। দিলজার ড্রিল মেশিনটা পাশের টেবিলে রেখে বলল, কিন্তু তোরা কোনো লোকাল ক্রিমিনাল না, তোরা কারোর আন্ডারে কাজ করা বেতনভুক্ত কর্মচারী। তোদের মালিক কে? মাথায় তাজা রক্ত লেপ্টে আছে, ঠোঁটের কোণা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। চর্ম পোড়া আধ পৌর লোকটির শারীরিক যন্ত্রণায় নুয়ে আসছে সে দেহ। গতকালকের পর থেকে এই পর্যন্ত ড্রাগস নেওয়া হয়নি। ড্রাগস নেওয়া থাকলেও হয়তো এত কষ্ট হতো না। সে মিনতির সুরে বলল, আমি তারে কখনো দেখি নেই স্যার। বসের আন্ডারে একাধিক অ্যাসিস্ট্যান্ট কাজ করে। এসব ছোটোখাটো হামলা তাদের নির্দেশনাই হয়। আমি আর কিছু জানি না স্যার, আমারে সাইডা দেন। বাড়িতে মা বউ একটা মাইয়া আছে, আয় করার একমাত্র মানুষ আমি। ময়রা যাইব না খাইয়া স্যার আমার কিছু হইলে। দিলজার নীরবে হেসে উঠে দাঁড়ায়। হাতের লাল তরলগুলো ন্যাপকিনের সাহায্যে মুছতে মুছতে বলে, অগণিত খুন, চাঁদাবাজি, অবৈধ দখলদারি, 12টা ধর্ষণ পুলিশের খাতায়। অপ্রকাশ্য রয়ে গেছে আরও 6টি ধর্ষণ, তার মধ্যে 2 জন শিশু, একজন 8 বছরের আর একজন 12 বছরের। তখন মা বউ মেয়ের কথা মনে ছিল না। বলতে বলতে দরজায় দিলজার একজন সৈন্যকে কিছু ইশারা করল। 2 জন সৈন্য কক্ষটির একদম কিনারায় রাখা কফিনটা নিয়ে আসে। সেটি খুলে মুখ দৃশ্যমান করে লোকটিকে বলল, দেখ তো, এটাকে চিনিস নাকি? প্রৌঢ় লোকটি আধো আধো চোখ মেলে তাকায় কফিনটার ভেতরে থাকা নিথর দেহটির দিকে। তবে তার চোখের আধো আধো ভাব কেটে যায় মৃত ব্যক্তিটির মুখ দেখে। দিলজারের বুঝতে অসুবিধা হয় না প্রৌঢ় লোকটি এতক্ষণ তার সাথে অভিনয় করেছে। রেগে ঘাড়ের কাছে সজোরে এক আঘাত করল। শালা সেনাবাহিনীর হাতে লেগেছিস, বেঁচে ফিরতে পারবি কিনা সন্দেহ। তার উপর তুই আবার আমার সাথে মিথ্যে বলছিস, কলিজা আছে তোর? প্রৌঢ় লোকটি কোকে উঠল, আমি সত্যি বলছি স্যার, আমি একে চিনি না, শুধু একবার দেখেছিলাম, তাও বহু বছর আগে। কে এটা? কোথায় দেখেছিস? অনেক বছর আগে বান্দরবনেই দেখেছিলাম। আমগো যে কাজ দিত সে বলেছে সে নাকি আমাগো বস। এই মরণ যন্ত্রণা থেকে মুক্তি পেতে আগাগোড়া সবটা বলবি। প্রিন্টার থেকে সাদা কাগজগুলো গুটি গুটি বর্ণে সেজে উঠল। গুটি গুটি বর্ণের বুননে ছাপা কাগজটি সেনানিবাসের সকল কর্মকর্তাদের ব্যস্ততা আরও বাড়িয়ে দিল। 12টি জেলার নিরাপত্তা বাহিনীর কাছে মেল পাঠানো হয়েছে। সকল জেলায় নিরাপত্তা বাহিনী সহ 8টি সেনানিবাসের সৈন্য, বিজিবি সদস্যরা সহ সকলকে কর্পোরেটের আয়ত্তে আনা হয়েছে। নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে পুলিশ সদস্যদের তৎপর সচেতন করা হয়েছে।
যেখানে লিড কমান্ডার দর্পণ এহসান সততা ন্যায়ের মূর্ত প্রতীক, সেখানে ক্ষুদ্র করাপশনকারী অফিসাররাও জোরপূর্বক সচেতন সচেষ্ট হয়ে উঠেছে। মিকি দায়িত্বশীলতার প্রকাশ করতে হচ্ছে। পরনে খাকি প্যান্ট সাথে ইনফরমাল টি শার্ট ঘেমে যুবথুবু হয়ে উঠেছে। বলিষ্ঠ সুগঠিত দেহটি চেয়ারে এড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি পরক করে যাচ্ছে টি টেবিলের অপর পাশে ঘাড় চুলকাতে থাকা ব্যক্তিটির দিকে। চোখে মুখে সতেজতা, সুস্থতা। গতকালই রিহাব থেকে আনা হয়েছে, চেহারায় মিকি ভদ্র সভ্যের ছাপ পড়েছে। ছোট্ট টেবিলের ওপর দুটো ফোন। মধ্যবয়স্ক লোকটি ঘাড় চুলকাতে চুলকাতে দর্পণের দিকে দৃষ্টি ফেলল, বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ ফ্যাশন করবি? এইভাবে চাইয়া আসোস কেন? পছন্দ হয়েছে? ইঞ্জিনের সমস্যা টমস্যা আছে নাকি? বলে নিজেই ফিক করে হেসে উঠল লোকটি। খানিকক্ষণ বাদে আবার বিরক্ত হয়ে বলল, সিগারেট তো আছে নাকি? থাকলে তাড়াতাড়ি পাস কর। এমন চুপচাপ বসা যায়? এখন আবার এটা বলিস না। আমি সততার নজির স্থাপন করতে এসেছি, আমি সিগারেট খাই না। দর্পণ নির্বিকার চিত্তে পকেট থেকে লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে টি টেবিলের উপর রাখল। লোকটি তড়িৎ গতিতে সেটি হাতিয়ে নিল, প্রগাঢ় হেসে বলল, যাক, তোর মধ্যে তো পুরুষ মানুষের কোনো স্বভাব পাওয়া গেল। এখন কি বলবি তাড়াতাড়ি বল, নয়তো তোর বলার আগেই আমি ফ্রুত। সেকেন্ডের মাঝেই ঠোঁটের মাঝে চেপে অস্থিরভাবে ফুঁক টানতে লাগলো সে, যেন জনমের তৃষ্ণা নিবারণ করছে। দর্পণ নিজের হাতের কাগজটি মেলল, সেটিতে দৃষ্টি রেখেই বলল, শফিউদ্দিন নিয়াজ, আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দুবাই প্রবাসী। 1 বছর আগে একবার দেশে এসেছিল এবং একবারই 1 সপ্তাহের জন্য। কথার মাঝে ব্যগ্র কণ্ঠে দর্পণ থামে, শীতল দৃষ্টির সামনের দিকে তাক করে। এবার এসেছি বহুদিনের জন্য। তোকে মারবো, আবারও কেস বন্ধ করব, দেশের পরিস্থিতি শীতল করে তারপরে যাব। অনেক কাজ রে ভাই, আর তুই আমাকে এখানে আটকে রেখে রিহাবে পাঠিয়ে সময় নষ্ট করছিস। তোর কপালে তো শান্তির মরণও জুটবে না, শালা পড়া কপাল। নিজাম ঘাড় চুলকাতে চুলকাতে লাগলো। বেজায় মেজাজ খারাপ তার। সেই কতক্ষণ যাবৎ চেয়ারে সংসাজিয়ে বসিয়ে রেখেছে। কেন করছিস এইসব? নিজাম যেন মজা পেল বাচ্চা বাচ্চা প্রশ্নে। সে খিক করে হেসে উঠল। সে রসিকতার কণ্ঠে বলল, পিনিক পাই, টাকা পাই, ক্ষমতা পাই, তাই করি। শালা তুই তো ভালোই শান্তিশিষ্ট থাকতে পারিস। ওই সাইফ তো খালি ফোর্স করতো, একটু শান্তিভাবে কথা বলতে পারতো না। যেটাকে হাতের কাছে পেত না মেরে ছাড়তো না, ওটার দেহে জোশ ছিল বেশি। নিজাম হাসতে হাসতে আবারও উৎসুক গলায় বলল, একটা কথা শুনবি? তোর এই শান্তশিষ্ট স্বভাবের কারণে তুই এখনো জীবিত আছিস, নয়তো সাইফের মতো চতুর হলে রেহাই ছিল না। তুই 1.5 বছর লেগেছে আমাদের কাছে পৌঁছাতে, আর সাইফের মাত্র 6 মাস। সাইফ চৌধুরীর নাম শুনলেই ইদানিং দর্পণের বুকটা কেঁপে ওঠে। কেননা সাইফ চৌধুরীর সবচেয়ে সুন্দর একটা অংশ যে এখন তার হৃদস্পন্দন। কেরিয়ারের এই পর্যায়ে এসে যে সে বারবার ভুল করছে, মেয়েটির সান্নিধ্য পাওয়ার লোভ সামলাতে পারেনি। এখন আফসোস হচ্ছে কেন সে মেয়েটিকে নিজের সাথে জড়ালো। বলা বাহুল্য, এই পর্যন্ত আসতে সাইফ পরোক্ষভাবে তাকে পথ দেখিয়েছে। সাইফ পথ দেখিয়েছে যে সে সেই পথে চলেছে যার জন্য আজ সে এখানে পৌঁছাতে পেরেছে। এত ক্ষমতাবান একজন কর্মকর্তা নিজেকে কাপুরুষ প্রমাণ করে লুকিয়ে তাকে সাহায্য করছে। এর কারণ আন্দাজা করলেও সে যে শতভাগ নিশ্চিত তার আন্দাজা সঠিক। গরম নিঃশ্বাস বেরিয়ে আসলো নাসারন্ধ্র থেকে। দীর্ঘশ্বাসের সাথে একটি নামই ভেসে বেড়ায়, সিয়াসা। আশা চৌধুরীকে কিভাবে চিনিস? দর্পণের কথায় নিজাম তার দিকে দৃষ্টিপাত করে। চোখে চোখ পড়তেই চোখ মেরে বলল, যেভাবে সিয়াসা চৌধুরীকে চিনি। সম্মুখ মানবের প্রতিক্রিয়া দেখার আর সুযোগ হলো না। তার আগেই সজোরে আঘাতে দাঁতের কপাটি নড়ে উঠল নিজামের। ঘাড়ের গাছের চুলগুলো দর্পণের মুষ্টিবদ্ধ। অনবরত টি টেবিলে মাথাটা ঠুকে যাচ্ছে। চোখ ঠিকরে আগুন বের হচ্ছে তার। হাত জোড়া ঝাড়া দিয়ে ঝেড়ে দিল নিজামকে।
ফুসফুস করতে করতে আবার নিজের সিটে বসল। তার কারণে নিজের কাজ কখনো সিয়াসার নাম আসবে এটা ভাবতে পারেনি। নিজের পরিবারের নাম এমন কারোর মুখে শুনতে শ্রুতিমধুর লাগছে না। ইচ্ছে করছে সব কটাকে মেরে ফেলতে, তাদের মস্তিষ্ক থেকে সিয়াসার নাম মুছে ফেলতে। কিন্তু ঠিক কয়জন? নাক মুখ মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। নিজাম সেগুলো মুছতে মুছতে আবার গা এলিয়ে দেয় চেয়ারে। ঠিক জায়গায় টোপ পড়েছে, তাই না? শান্ত বাঘ ক্ষিপ্ত বাঘে পরিণত হয়ে উঠল যে। ইতিহাস ঘুরে ফিরে এক জায়গাতে আটকে গিয়েছে। কি আজব ব্যাপার। মজার কথা শুনবি? তুই কেস রিওপেন করার দিন থেকে আমাদের তোর ওপর নজর ছিল। প্রথম প্রথম তোকে নিয়ে বেশি মাথা ঘামায়নি। তারপর একদিন একজন আসলো আমাদের ডেরায়। কিসের জন্য জানিস? তোর গার্লফ্রেন্ডকে মারার জন্য চুক্তি করতে। ছবি দেখে তো আমরা অবাক হয়ে গিয়েছিলাম। বেশ, ওটা তো সাইফের মেয়ে। শালা আবারও জমজমাট হয়ে উঠল কেসটা। নাকের রক্ত মুছতে মুছতে জিজ্ঞাসা করলো নিজাম। দর্পণ হকচকায় সিয়াসাকে কেউ মারতে চাইবে কেন? যেই মেয়েটির জীবনে মায়া ভালোবাসা অন্যের ভালো করা ছাড়া আর কোনো লক্ষ্য নেই, সেই মেয়েটির সাথে কারোর কি বা শত্রুতা থাকতে পারে? তবে কি এর কারণও সে? হাত দুটো মুষ্টিবদ্ধ করে অনবরত কপালে ঘষে যাচ্ছে দর্পণ। কি করবে ভেবে পায় না মেয়েটি কিভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল এই মরণ খেলায়। নাকি সে আগে থেকেই জড়িয়েছিল? সে চিবিয়ে চিবিয়ে নিজামের উদ্দেশ্যে বলল, ওই দিকে চোখ দিস না। বিষয়টা যতক্ষণ না পর্যন্ত প্রফেশনাল থাকবে ততক্ষণ পর্যন্ত তোদের ভোগান্তি তত কম হবে। সরকার তোদের রাষ্ট্রীয় বিধানে লিপিবদ্ধ আইন অনুযায়ী শাস্তি দেবে, কিন্তু বিষয়টা যদি আমার পার্সোনাল ইস্যু হয়ে দাঁড়ায় তবে আমি আমার বিধান অনুযায়ী শাস্তি দেব, যেটা মোটেও তোদের জন্য আরামদায়ক এবং সহজ হবে না। নিজাম ফিচলে হেসে উঠল। নিজের গায়ের দিকে ইশারা করে হিসিয়ে বলল, আইনের ঊর্ধ্বে আমরা, পায়ের তলায় রেখে আইন, বুঝেছিস? তোদের মতো কত শত আইনের লোক আমাদের এক ইশারায় কুকুরের মতো লেজ চাটে। তার ইয়াদ নেই। আইন আমাদের কথা মতো চলে। আজ পর্যন্ত না আইন আমাদের কিছু করতে পেরেছে, আর না আইনের লোক। দর্পণ শান্ত দৃষ্টি ফেলে চোয়াল শক্ত করে দৃঢ় কণ্ঠে বলল, ট্রাস্ট মি, আইনের লোক হয়ে যদি তোদের পা চাটতে হয় তবে আমি সাধারণ জনগণ হওয়াই বেশি প্রেফার করব। তবুও তোদের মূল নির্মূল করেই ছাড়ব। আমার কাজ দেশের সেবা করা, দেশের সুরক্ষা নিশ্চিত করা। এটা করতে যদি আমার আইনের হাত ধরতে হয় বা ছাড়তে হয় আমি সেটাই করব। তোদের মতো ঘাতকদের কাছ থেকে যদি যুব সমাজকে, একটা যুবককে মাদকাসক্ত খুনি ধর্ষক হওয়া থেকে বাঁচাতে পারি, কিংবা এক নারী বা এক শিশুকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারি, সেটাই আমার প্রাপ্তি হবে। আই ওয়ার্ক ফর জেনারেল পিপলস সেফটি, নট ফর পাওয়ার অফ মানি। নিজাম বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে। পরপরই কক্ষে অবস্থানরত দুইজন সৈনিকের দিকে তাকিয়ে বলে, আরে এই কেউ থামা বিকৃতকারীদের। পৃথিবীতে সবচেয়ে মেজাজ খারাপ হওয়ার কাজ হলো ভাষণ শোনা। তোর কাছে আমার অনুরোধ, দুটো ঘা দে। গায়ের ম্যাচ ভাবটা একটু কমবে, তবু এই ভাষণ দিস না। মেজাজটা প্রচুর খারাপ হয় তোদের এই ভাষণ শুনতে। তার চেয়ে তুই বরং এক কাজ কর, আগামী 2 দিন পারলে আমায় এখানে আটকে দেখা। যদি পারিস তবে আমি তোকে সব বলে দেব যা তুই জানতে চাইছিস। দর্পণ কিছু না বলে শুধু শুনে যায় নিজামের কথা। কতটা আত্মবিশ্বাসী হলে এমনভাবে কথা বলতে পারে? এদের গোড়া যে কতটা মজবুত তা একটু হলেও সে আন্দাজা করতে পারছে সে। তার মধ্যেই লোহার শিক খুলে দিজার ব্যস্ত গতিতে ঢুকে যায়। হাতের কাগজটি দর্পণের দিকে বাড়িয়ে দিয়ে বলে, স্যার, আগামী 1 সপ্তাহে 12 জায়গায় দফায় দফায় হামলা হবে। ডেট ফিক্সড হলেও সময় নির্দিষ্ট নয়। দর্পণ কিছু বলার আগেই নিজাম তার জায়গা থেকে চেঁচিয়ে উঠল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই কোন নিমক হারাম ভেতরকার খবর লিক করেছে? আমাদের সাথে গাদ্দারি করার সাহস পায় কি করে? আমার কাছে নিয়ে আয় তো, ওটাকে মেরে কলিজাটা শান্ত করি। তোর কলিজা শান্ত করার জন্য আমিই যথেষ্ট।
মাত্র শুরু। তোদের গোড়া উপড়ে ফেলা পর্যন্ত এই কেস বন্ধ হবে না। এবার এর চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবেই। দর্পণ দিলজারের উদ্দেশ্যে বলল, 1 ঘন্টার মধ্যে চপার রেডি করো, ঢাকায় পৌঁছাতে হবে আমায়। আর কফিনটা দেখাও এটাকে, চিনলে বয়ান রেকর্ড করো। বলেই দর্পণ চেয়ার ছাড়ার জন্য উদ্যত হয়। নিজাম সন্দিগ্ধ গলায় বলল, কিসের কফিন? কে মরেছে? তোদের কোনো অফিসার? মরারই কথা। আমায় এত দিন যাবৎ আটকে রাখার সাধ্য কারোর নেই। সব কটা মরবি। তোর লাইলি তো সবার আগে মরবে। তোর প্রাণ ভোমরা না? তোকে দুর্বল করলেই তো এই কেস নিয়ে আর কেউ বাড়াবাড়ি করবে না। দর্পণের পা দুটো আপনা আপনি থেমে যায়। 2 পা হেঁটে নিজামের সামনে এসে দাঁড়ায়। চেয়ারের হাতলে 2 হাত রেখে মাথা নুইয়ে আনে, চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, আই সোয়ার, তোরা যদি ওর চুলো বাঁকা করতে পারিস, আমি দর্পণ এহসান হেড ডাউন করে এই কেস ক্লোজ করে দেব। তোর চোখের সামনে বসে তোর লাইলিকে নিয়ে মজা নেব। দর্পণের চোখে চোখ রেখে বলল নিজাম। দর্পণ মৃদু হেসে উঠল, ফিসফিস করে বলল, হাতের নাগাল পেয়ে দেখা আগে। স্যার, প্রেস কনফারেন্সে আপনাকে ডাকা হচ্ছে। সৈন্য তারা দিতেই দর্পণ লম্বা কদমে বেরিয়ে যায়। কফিন খোলা হলে নিজাম বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে সেদিকে। কি খারাপ দিন এসেছে যে কোনো মুর্দার মুখ দেখতে হচ্ছে। মারতেই মজা। তবে তার ধ্যান জ্ঞান বাক শক্তি লোপ পেল মৃত লোকটির মুখ দেখে। সে চমকে উঠে চেয়ার ছাড়ে, হাঁটু গেড়ে বসে কফিনটা অস্থিরভাবে খুলতে লাগলো। বরফে ঢাকা রক্তাক্ত দেহ। সে চিৎকার করে বলে উঠল, ভাই, ভাই ওঠো। ভাই, তোমার এই অবস্থা কে করেছে? বলতে বলতেই সে চড়াও হলো দিলজারের উপর। হিংস্র পশুর ন্যায় আঘাত করতে লাগলো। বা তোরা করেছিস নাকি ওই মেজর দর্পণ এহসান করেছে? কে করেছে বল, ওটা কি আমি? দিলজার সবেগে গানের পেছন দিক দিয়ে মাথায় আঘাত করতেই নিজাম ফোঁস করতে করতে নুয়ে পড়ে। অস্ফুট স্বরে বলে, এর পরিণতি অনেক ভয়ানক হবে। ট্যাপ থেকে চোখ সরিয়ে নেয় দর্পণ। ট্যাপটি পাশের সৈন্যের হাতে দিয়ে বলল, ওর পরিচয়ে জানে নিজাম, সব ডাটা কালেক্ট করো। 3rd ডিগ্রি পর্যন্ত যাবে, কোনো প্রকার ড্রাগসের সান্নিধ্যে যেন যেতে না পারে। শরীরের উত্তেজনা সইতে না পেরে এমনিতেই বলে দেবে। ওকে স্যার। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষটিতে ঢুকতেই দর্পণ যেন খানিক স্বস্তি বোধ করল। দেহের পোশাক শ্বেত জলে ভেজা গন্ধযুক্ত হয়ে উঠেছে। নিজের টেবিলের দিকে এগিয়ে গেলেই দেখা মিলে অনাকাঙ্ক্ষিত এক মুখ। টেবিলে রাখা মূর্তিমান ফ্ল্যাগটিকে নাড়িয়ে যাচ্ছে আশরাফ। সে সোজা গিয়ে নিজের চেয়ারে বসে। ব্যক্তিগত সম্পর্কের দিক বিবেচনা না করে প্রফেশনাল গাম্ভীর্যতা বজায় রেখে বলল, মিস্টার আশরাফ আহমেদ, হাউ ক্যান আই হেল্প ইউ? আশরাফ ফিরেও দেখল না একবার দর্পণের দিকে। ফ্ল্যাগের দিকে দৃষ্টি রেখেই বলল, গতকাল যেটা হয়েছে সেটা ঠিক হয়নি আইনের দিক থেকে, কিন্তু আমার সিয়ার জন্য সেটা মঙ্গলজনক ছিল। সিয়ার জন্য যেটা সঠিক ছিল আমি সেটাই করেছি। ইন ফিউচার এমন কোনো সিচুয়েশন সৃষ্টি হলে আবারও করব। তবুও আমি চাই না এইসব কিছুর কারণে সিয়ার স্বাভাবিক জীবনের ফ্লো ব্যাহত হয়। এতটুকু বলে থামে আশরাফ। চেয়ারের পাশে থাকা সুটকেসটা উঠিয়ে দর্পণের দিকে এগিয়ে দিয়ে বলল, দরকার পড়লে আরও দেওয়া হবে। যে কোনো মূল্যে গতকালকের ঘটনাটার সারাংশ বদলে দিতে হবে। আমার কিংবা শিয়ার নাম কোনোভাবেই জড়িত না থাকে। থুতনিতে হাত ঠেকিয়ে বসে থাকা দর্পণ মৃদু হেসে উঠল। বাড়িয়ে দেওয়া সুটকেসটা আশরাফের দিকে এগিয়ে দিল। আশরাফ এবার ভ্রুকুঞ্চিত দৃষ্টি নিক্ষেপ করে দর্পণের দিকে। দর্পণ চেয়ারে গা এলিয়ে বলল, আপনি ওটাকে না মারলেও আমি ঠিকই মারতাম ওকে, কিন্তু নিজের কিছু প্রশ্নের জবাব আদায় করে। হোয়াট এভার, আপনার এই বিষয় নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। জনসমক্ষে আপনার কিংবা শিয়ার নাম আসবে না। শিয়া নয়, ওটা শিয়াশা হবে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি ভুল সম্বোধন করছেন। আশরাফ গম্ভীর মুখে বলল। দর্পণ ফের মৃদু হেসে বলল, ভুল এটা নয়,
ভুল ছিল আমার প্রথম সম্বোধনটা। মিস্টার আশরাফ নয়, মামা শ্বশুর হবে ওটা, তাই না? বাজে বিরক্তিকর রসিকতায় আশরাফের মেজাজ ধপধপ করে জ্বলে উঠল। দাঁত খিচে বলল, বিহেভ ইউর সেলফ মেজর দর্পণ এহসান। আপনার জন্য সিয়া কত বড় বিপদের সম্মুখীন হচ্ছে এবং হবে ভবিষ্যতে, তা আপনি আন্দাজও করতে পারছেন না। আপনার সাহস কী করে হয় সিয়াকে নিজের সাথে জড়ানোর? দূরে থাকুন ওর থেকে। আমি যদি এখনও হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকি, তা একমাত্র সিয়ার কারণে। ওকে কাঁদিয়ে আমি শান্তির নিঃশ্বাস নিতে পারবো না। তাই নিজ থেকে দূরে সরে যান, নয়তো আমি বাধ্য হব দূরে সরাতে। দুঃখিত, শিয়াকে সুরক্ষিত রাখার এবিলিটি আমার রয়েছে, তাই তার থেকে দূরে যাওয়ার মতো কাপুরুষ আমি কখনোই করব না। আপনার যা ইচ্ছে আপনিই করতে পারেন। গনগনি গলায় বলল দর্পণ। আশরাফ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে বেরিয়ে গেল কক্ষ থেকে। দর্পণ দীর্ঘশ্বাস ফেলে টি শার্ট বদলে ইউনিফর্ম পরে নিজেও বেরিয়ে গেল প্রেস মিটিংয়ের উদ্দেশ্যে। মেজর ওয়ালিউল্লাহ 15 দিনের ছুটি কাটিয়ে সদ্য ঢুকেছে সেনানিবাসে। প্রয়োজনীয়তার কারণে তাকেও প্রেস মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে। সে কিছুই বুঝতে পারল না কোথায় কি কেন হচ্ছে। হাতের কাগজটিতে দৃষ্টি নিবদ্ধ রেখে দর্পণ মুখস্থ বিদ্যার মতো গড় গড় করে বলতে শুরু করল। সাঙ্গু নদীর তীরে হওয়া অতর্কিত হামলায় এই পর্যন্ত পাওয়া এভিডেন্স থেকে সেনা সদস্যদের এতটুকু জানতে পারে এটা পূর্ব পরিকল্পিত। নিরাপত্তা বাহিনীরা যতক্ষণ জানতে পেরেছিল ততক্ষণ খুব বেশি দেরি না হলেও একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়ে যায়, যার ফলে 4 জন সেনা সদস্য আহত হয় এবং ঘাতকদের মধ্যে 3 জন গোলাগুলির সময় নিহত হন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তখন সমস্বরে কৃতজ্ঞতার আওয়াজ ভেসে আসলো। সাংবাদিকদের মাঝে হঠাৎ একজন প্রশ্ন করল, স্যার, আপনারা কিভাবে জানতে পেরেছিলেন যে গতকাল সাঙ্গু নদীর তীরে হামলা হবে? দর্পণ সাংবাদিকটির দিকে দৃষ্টিপাত করে মৃদু হেসে বলল, সিলি কোয়েশ্চেন। নিরাপত্তা বাহিনীর কাজই এমন তথ্য কালেক্ট করা এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখা। এটাই আমাদের ডিউটি, তাই নয় কি? সরি স্যার। সাংবাদিকটি মুখ ছোট করে বলল। দর্পণ মৃদু হেসে বলল, ডোন্ট বি সরি, প্র্যাকটিস মোর জার্নালিজম। তোমার মধ্যে সাহসিকতা রয়েছে, একদিন ভালো কিছু করতে পারবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আজকের জন্য এতটুকুই। ইটস ওভার 9। বলেই দর্পণ কনফারেন্স টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে রয়েছে সিয়াশা। এরই মধ্যে কয়েকজন ওয়ার্ড বয় দ্রুত গতিতে স্ট্রেচারে করে কাউকে নিয়ে এলো ইমার্জেন্সি ওয়ার্ডে। সিয়াশার রোগীর আগাগোড়া পর্যবেক্ষণ করে শঙ্কিত দৃষ্টিতে তাকায় রোগীর সাথে থাকা মানুষদের দিকে। লোকটার মৃত্যু স্বাভাবিক নয় যে সে গলার একপাশে হাত দিয়ে ঘা বুঝে নিল। কিছু বলার জন্য উদ্যত হলেই কেউ তার হাত চেপে ধরে। সিয়াশা ভ্রু কুঁচকে তাকায় নিজের পাশে দাঁড়ানো ডক্টর মোহাম্মদ জাফরের দিকে। বহু বছর ধরে এখানে কর্মরত স্বনামধন্য এক ডক্টর। ডক্টর জাফর তাড়া দিয়ে বলল, রুগীকে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে যাও। ডক্টর সিয়াশা, আপনি এখানটা দেখুন, আমি ওনাকে দেখছি। সিয়াশার চোখ দুটো জলজল করে উঠল রাগে। মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার। একজন মৃত ব্যক্তিকে আইসিইউতে নিয়ে তারা ডাক্তার নাকি ডাকাতির প্রমাণ করছে। লোকটাকে এক দেখাতেই সে বুঝে নিয়েছিল লোকটা আর বেঁচে নেই। বগলের নিচে একটা ইনজেকশন পুশ করে সকলের সামনে জীবিত আছে তার অভিনব করে সকলে। আর কত এবং কোন কোন ক্ষেত্রে করাপশনের দেখা মিলবে। শেষ পর্যন্ত হাসপাতালেও মানুষ এখন কোন ভরসায় হাসপাতালে আসবে? এখানে তো ডাক্তাররূপী ভয়ঙ্কর কিছু কালসাপ রয়েছে। চিকিৎসার জন্য সুস্থ সবল হাসপাতালে ঢুকলেও বের হয় মুর্দা হয়ে। ভুল চিকিৎসা, সময়ের স্বল্পতা নিয়ে চিকিৎসা করা, রোগীর পুরো কথা না শুনে সিদ্ধান্ত নিয়ে ফেলা। আদৌ যাচাই করে না লোকটা ওই চিকিৎসার জন্য উপযুক্ত কিনা। টাকার জন্য আর কত কিছু করবে মানুষ। সিয়াশার বুঝে আসে না টাকাই কি সব? টাকা এত মূল্যবান নাকি তার এই ঘাটতি নেই বলে তার কাছে টাকার কোনো মূল্য নেই? বিধ্বস্ত অভিনস্ত চিন্তা ভাবনা নিয়ে সে হোয়াটসঅ্যাপে ঢুকলো। বড় ভাই লেখা অ্যাকাউন্টটিতে ঢুকলো। নোটিফিকেশন আসে অপর প্রান্তের লোকটিও তাকে নিকনেম দিয়েছে ছোট ভাই। মেজাজ নিজের জায়গায় শিথিল থাকতে পারল না। রাগে গজগজ করে উঠল সিয়াশা। লাস্ট সিন 10 মিনিট আগে। একটা খুদে বার্তাও রয়েছে, কিছুদিন নেটওয়ার্কের বাইরে থাকবো, নিজের খেয়াল রাখবে, গাড়ি ছাড়া বের হবে না।
সিয়াশা মুখ বাগিয়ে ব্যঙ্গাত্মক করে কয়েকবার বলল শেষের কথাটা। সবাই তাকে বাচ্চা পেয়েছে। সকালে পাপাও বলেছে এই কথা, হাসপাতালে আসার নতুন নানু ভাইও এই এক কথা বলেছে, এখন আবার এই মহাশয়। ওহ, অসহ্য! শুনবে না সেই কারোর কথা, সে উড়বে ডানা মেলে মুক্ত পাখির মতো। যেখানে বাতাবরণে শুধু প্রেমের সুবাস ছড়িয়ে আছে, যা মনে করিয়ে দেয় সে ওই কাঠখোট্টা মানুষটিকে খুব ভালোবাসে। তার সঙ্গ ভালো লাগে, তার ওই মুগ্ধ দৃষ্টি দেখতে ভালো লাগে। ইচ্ছাকৃত এলোমেলো চুলে তার সামনে যাওয়া যেন লোকটির দৃষ্টি আকর্ষণ করতে পারে, রুক্ষ হাতের নমনীয় পরিবর্তন অনুভব করতে পারে। অবুঝ মনটা সবসময় চায় যেন লোকটির মুগ্ধ দৃষ্টিতে সর্বদা সে থাকুক। লোকটি কি বোঝে না সে তাকে কতটা চায়? কেন এত উদাসীনতা তার প্রতি? সে তো খুব করে চায় বর্ষার মেঘমালার আগমনে সিয়ারপন ঘরটির বারান্দায় পিছিয়ে রাখা নরম গতিতে লোকটির বুকে লেপ্টে বর্ষার তরঙ্গ লীলা দেখবে, মাঝে মধ্যে ছুঁয়ে যাবে একে অপরকে, আর সে লাজে মুখ লুকাবে প্রশস্ত ওই শক্তপোক্ত বুকটাতে। সিয়াশার মাথা ঝাড়া দিয়ে জোরে জোরে শ্বাস টেনে নিল। ইদানিং সে বেপরোয়া হয়ে যাচ্ছে নাকি? ব্যক্তিটি যে সাংঘাতিক! মেজর ওয়ালিউল্লাহ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, অবাক ভয়ার্ত দৃষ্টি কফিনের নিথর মুখটির দিকে। মুখ থেকে আপনা আপনি অস্ফুট স্বরে বেরিয়ে এলো এক অভিশপ্ত নাম, নাফিস। মেজর ওয়ালিউল্লাহ জানালা ভেদ করে হ্যালিপ্যাডের দিকে এগিয়ে যাওয়া একজন সেনা কর্মকর্তাদের মাঝে মোবাইল হাতে হাঁটতে থাকা ব্যক্তিদের দিকে তাকায়। দৃষ্টিতে তার বিস্ময়, ভয়। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ। আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।